বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল হান্নান খান, অ্যাডভোকেট, জাসকোট ঢাকা এবং অ্যাডভোকেট শরীয়তপুর ডিস্ট্রিক্ট বার। তো আজকের আমার আলোচনার টপিকস হলো ফৌজদারি অপরাধ, ফৌজদারি মামলার জন্ম কীভাবে হয়, একটা ফৌজদারি অপরাধ এবং ফৌজদারি মামলার উৎপত্তি কীভাবে হয়, এবং এখানে রাষ্ট্রপক্ষের দায়িত্ব কী, বিচারকের দায়িত্ব কী, ফৌজদারি মামলার সংবাদদাতা, অভিযোগকারী কিংবা ক্ষতিগ্রস্ত পক্ষের অভিযোগটা কীভাবে উৎপত্তি হয়, তার অধিকার চাওয়াটা কী, এবং আসামি পক্ষের চাওয়া কী, তার পক্ষে কে কে থাকে। তো ফৌজদারি মামলার শুরুতেই একটু বলি যে এখানে রাষ্ট্রের একটা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, দায়িত্ব থাকে রাষ্ট্রপক্ষের। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের ভূমিকা বা নীতিমালা কি, যখন একটি রাষ্ট্রের গঠন হয়, জন্ম হয়, স্বাধীন হয় বা উৎপত্তি হয়, তখন এই আধুনিক যুগে আধুনিক একটা রাষ্ট্রের উৎপত্তি বা গঠনের, একটা রাষ্ট্রের জন্মের শুরুতেই কিন্তু একটা সংবিধান, নীতিমালা তৈরি করা হয় যে এই রাষ্ট্রটা কিভাবে চলবে, এই রাষ্ট্রের দায়িত্ব কী, সেই হিসেবে কিন্তু এই রাষ্ট্রের দায়িত্ব কিসের কি কার কার দায়িত্ব পালন করবে, কোন জনগণের কি দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের উন্নয়নের জন্য এই ভূমি, এই জনসমষ্টি কি উন্নয়ন করবে বা দায়িত্ব পালন করবে, সেই বিষয়ে কিন্তু একটা সংবিধান, নীতিমালা, নিয়মকানুন তৈরি করে। তারা নিজেরাই তারা একটা কমিটি গঠন করে তারা একটা সংবিধান তৈরি করে। সেই সংবিধানে কিন্তু লেখা থাকে যে যখন এই রাষ্ট্রটাকে আমরা স্বাধীন করলাম বা এই রাষ্ট্রটাকে আমরা পেলাম বহু কষ্ট, বহু রক্তের বিনিময়ে, বহু কিছুর বিনিময়ে আমরা এই রাষ্ট্র পেলাম। তো এই রাষ্ট্রের গঠনতন্ত্র, সংবিধান, নীতিমালা আমরা তৈরি করলাম এবং এই রাষ্ট্রে যখন যে সরকার বা কর্তৃপক্ষের দায়িত্বে থাকুক না কেন, সেই কিন্তু এই রাষ্ট্রের জনগণের সমস্ত জনসমষ্টি গণমানুষের দায়িত্ব, এই গণমানুষের জীবন মান উন্নয়ন, গণমানুষের উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন এবং ভূমির রক্ষণাবেক্ষণ, এই রাষ্ট্রের যে ভূমি তার সার্বভৌমত্ব ক্ষমতা এবং নিরাপত্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে এই রাষ্ট্রের যখন যে সরকারি ক্ষমতা আসুক না কেন, সেই সরকারই এই জনগণের এবং এই ভূমির, এই নির্দিষ্ট ভূমির রাষ্ট্রের যেই অঞ্চল, এই রাষ্ট্রের অঞ্চল, ভূখণ্ড, জনগণের যান মাল নিরাপত্তার এবং জনগণের মান উন্নয়ন এবং দেশের মাটির উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন, যান মালের নিরাপত্তার সমস্ত দায়িত্ব কিন্তু সরকারেরই নিতে হবে। সেটাই কিন্তু, সেই কথাগুলি কিন্তু একটা রাষ্ট্রের নীতিমালায়, সংবিধানে লেখা থাকে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা আধুনিক আধুনিক যুগে সবাই কল্যাণমূলক রাষ্ট্র, যে জনগণের কল্যাণ করতে হবে, যখনই যে দায়িত্বে আসুক সেই সরকারেরই কিন্তু দায়িত্ব থাকবে যে জনগণের কল্যাণ করতে হবে, তার একটাই উদ্দেশ্য থাকবে। এবং এই ভূখণ্ডের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন, জনগণের উন্নয়ন এবং এর যে বহির রাষ্ট্র থেকে একে রক্ষা করতে হবে, যেটাকে বলা হয় সার্বভৌমত্ব দায়িত্ব। সমস্ত দায়িত্বই কিন্তু যখন যে রাষ্ট্র আসুক, অথরিটি আসুক, কর্তৃপক্ষ আসুক, যে সরকার আসুক, সেই সরকারই কিন্তু এই সমস্ত দায়িত্ব পালন করিবেন। তাহলে সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে আমরা খুব সহজে বলতে পারি যে আমার লোক যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, কোনো দুষ্কৃতিকারী বা কোনো পক্ষ যদি আমার ভাই বোন বা আমাকে যদি শারীরিকভাবে বা সম্পত্তির অ্যাসেটের দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে যদি আমাকে কোনো ক্ষতি করেন, বাড়ি ঘর, যান মাল, অর্থনৈতিকভাবে যদি কেউ আমাকে আক্রমণ করে, ক্ষতি করেন, তাহলে কিন্তু আমার দায়িত্ব কিন্তু ওই সংবিধানের নীতিমালায় লেখা ছিল যে আমার দায়িত্ব নিয়ে নেবে সরকার। তাহলে এখন আমাকে কেউ এসে একটা কোপ বা আঘাত মারলো, শারীরিকভাবে জখম করলো, তাহলে কিন্তু
আমি শুধু একটা সংবাদ দেব, আমার দায়িত্ব নাগরিক হিসেবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ভিক্টিমাইজ হয়েছি, আমার কিন্তু শুধু দায়িত্ব একটা সংবাদ দেয়া। তাহলে আমি আমার রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্র তো কোনো চোখে কিছু দেখা যায় না, রাষ্ট্র মানে হচ্ছে কোনো যারা যেই দায়িত্বে, যে প্রতিষ্ঠানে যেই দায়িত্বে থাকুক, সেই প্রতিষ্ঠানগুলোই হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেখানে গিয়ে আমি আমার নিজে পায়ে হেঁটে গিয়ে বা গাড়িতে গিয়ে আমি অভিযোগ করব, অথবা বাসায় বসে আমি ফোন দিব। অভিযোগটা দুইভাবেই হতে পারে। তাহলে সেভাবে কিন্তু আমি শুধু আমার দায়িত্ব হলো আমি শুধু সংবাদ দিলাম অথবা অভিযোগ করলাম যে আমাকে ক্ষতি করতেছে, আমাকে জখমি করতেছে, আমাকে আঘাত করছে, আমাকে বাঁচান। তাহলে রাষ্ট্রের প্রতিষ্ঠান, থানা প্রশাসন, পুলিশ প্রশাসন, পুলিশকে আমি যখন সংবাদ দিলাম, অভিযোগ করলাম, তখন পুলিশ অভিযোগটা নিয়ে নিল। তাহলে এখানে কিন্তু রাষ্ট্র, আপনি কিন্তু বাদী না, রাষ্ট্র কিন্তু আপনার পক্ষ হয়ে বাদী হয়ে গেল। কারণ রাষ্ট্রের নীতিমালা, সংবিধানে লেখা আছে যে আপনার পক্ষে কিন্তু রাষ্ট্র থাকবে, আপনার জানমাল নিরাপত্তার জন্য সব সময় তিনি পক্ষ হয়ে থাকবেন, আপনাকে তিনি রক্ষা করবেন। তাহলে তিনি কিন্তু আপনি যে ভিক্টিমাইজ হলেন বা ক্ষতি হলেন, আপনি কিন্তু শুধু সংবাদদাতা বা অভিযোগকারী। তাহলে আপনি অভিযোগকারী, আপনার মামলা নেওয়ার পর এটা কিন্তু বাদী হয়ে গেল রাষ্ট্র। তাহলে এই ফৌজদারি মামলার বাদী হয়ে যায় সবসময় কিন্তু রাষ্ট্র, মনে রাখতে হবে। এখানে আপনাকে ক্ষতি করা মানে ক্ষতি করা হলো রাষ্ট্রের। তাহলে রাষ্ট্র বাদী হয়ে গেল, রাষ্ট্র একটা পক্ষ হয়ে গেল। তাহলে আপনিও কিন্তু রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের লোক। তাহলে আপনি, রাষ্ট্র সব কিন্তু এক পক্ষে। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি এবং রাষ্ট্র কিন্তু এক পক্ষের লোক, যাদেরকে বলা হয় সার্বিকভাবে, সর্বোপরি এদেরকে বলা হয় বাদী। কিন্তু বাদীর জায়গায় রাষ্ট্রের নামে লেখা থাকে, রাষ্ট্র বাদী হয়ে যায়। আর আপনি হলো ক্ষতিগ্রস্ত বা অভিযোগকারী বা সংবাদদাতা। তাহলে আপনি, আপনার আত্মীয় স্বজন, সাক্ষী, যারা সাক্ষী আছেন, তারা সবাই মিলে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সবাই মিলে কিন্তু হয়ে গেল বাদী পক্ষ। অপর পক্ষে থাকে আসামি পক্ষ। তাহলে এখানে বাদী পক্ষের কাজ কি? রাষ্ট্র এখানে কি, থানা পুলিশ প্রশাসনকে এই মামলাটা নেবেন, এবং রাষ্ট্র কি করবে, অথবা বিচারক যিনি আছেন তিনি অর্ডার দিবেন রাষ্ট্রপক্ষকে, পুলিশ প্রশাসনকে, যে আপনি ঘটনাটা কীভাবে ঘটছে, সত্য মিথ্যা কিনা যাচাই করে, মানে যেটাকে বলা হয় চার্জশিট বা তদন্ত প্রতিবেদন জমা দেন। তখন যদি আসামির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, বিভিন্ন তথ্য বা তদন্ত করে সেই তথ্যের ভিত্তিতে যদি উনি অভিযোগ পান, তাহলে তার বিরুদ্ধে, ওই আসামির বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র কী করবে, পুলিশ প্রশাসন কী করবে, যে আপনার বিরুদ্ধে একটা প্রতিবেদন দিবে, যেটাকে বলা হয় চার্জশিট বা অভিযোগপত্র। তাহলে বিচারক কিন্তু দুই পক্ষেই দায়িত্ব পালন করেন, তিনি কিন্তু কোনো পক্ষের না, তিনি কিন্তু নিরপেক্ষ থাকেন, তিনি দুই পক্ষেরই বিচারের দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন, তিনি রাষ্ট্রের কথাও শুনতে বাধ্য না, আসামি পক্ষের কথা শুনতেও বাধ্য না, তিনি রাষ্ট্রের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার কথাও শুনতে বাধ্য না। তিনি হলো নিরপেক্ষ লোক, তিনি দুই পক্ষেরই বিচার দেখবেন, যার দোষ তাকে তিনি শাস্তি দিবেন। তাহলে এখানে বিচারকের দায়িত্ব আপনি বুঝতে পারলেন যে বিচারকের ভূমিকাটা কী, বিচারক কাকে বলা হয়, বিচার প্রতিষ্ঠানের স্বাধীন কিনা বা কতটুকু দায়িত্ব, সেটা আপনি বুঝলেন। এখন রাষ্ট্রপক্ষ, পুলিশ প্রশাসন, রাষ্ট্র, সরকার এবং আপনি ক্ষতিগ্রস্ত পক্ষ, সবাই কিন্তু এক পক্ষ। অপর পক্ষে থাকে, তাহলে এখানে রাষ্ট্রপক্ষের ভূমিকা কি বুঝতে পারলেন? মামলার দায়িত্ব নেওয়া, মামলা করা, তদন্ত প্রতিবেদন করা, আসামি গ্রেপ্তার করা, আসামিকে কোর্টে পাঠানো এবং প্রমাণ করা। আপনাকে ডাকবে বিচারকের অর্ডারে রাষ্ট্রপক্ষ, আপনি থাকবেন, রাষ্ট্রপক্ষ থাকবে, পুলিশ থাকবে, পিপি থাকবে। রাষ্ট্রপক্ষে থাকে পিপি, রাষ্ট্রকে তার চোখে দেখা যায় না, রাষ্ট্র কোনো ব্যক্তি না, রাষ্ট্রের পক্ষে পিপি থাকবে। সেই পিপি আপনার পক্ষে, বিচার প্রক্রিয়াটা আপনার পক্ষে সে থাকবে, সে কার্যক্রম চালাবে, এবং আপনাকে ডাকবে পিপির মাধ্যমে, আপনি সেখানে গিয়ে সাক্ষী দিবেন। তাহলে আপনার সবাই এক পক্ষে, রাষ্ট্র, পুলিশ প্রশাসন, পিপি সাহেব, আপনি, ক্ষতিগ্রস্ত পক্ষ, সবাই কিন্তু বাদী পক্ষ। কিন্তু বাদীর জায়গা লেখা থাকে বাদীকে রাষ্ট্র। তাহলে এরা সবাই এক পক্ষ। তাহলে এদের দায়িত্ব হলো বিচার কার্যে সহযোগিতা করা, সাক্ষী দেওয়া, বিচারটি রায় পর্যন্ত নিয়ে যাওয়া, বিচার কার্যে যখন বিচারকের আদেশে যখন যাওয়া লাগে, যখন যা করা লাগে, আপনি বিচার কার্য সম্পন্ন করতে বা বিচারের সহযোগিতা করতে আপনার সমস্ত কার্যক্রমে আপনার উপস্থিতি থাকবে। এটাই হলো রাষ্ট্রপক্ষের এবং ক্ষতিগ্রস্ত পক্ষের, সংবাদদাতা, অভিযোগকারীর দায়িত্ব। অপর পক্ষে থাকবে আসামি পক্ষ। আসামি পক্ষে কিন্তু কেউ থাকবে না। যিনি ক্ষতি করেছেন, যিনি আঘাত করেছেন, যিনি ক্ষতি করেছেন বা হত্যা করেছেন, নিহত করেছেন বা আঘাত করেছেন, তিনি কিন্তু আসামি পক্ষ। আসামি পক্ষে কিন্তু কেউ থাকবে না। আসামি পক্ষ শুধু একা, সেখানে আসামি পক্ষ একাও ক্ষতি করতে পারেন,
বা আক্রমণ করতে পারেন, বা তার সাথে কমন ইন্টেনশন নিয়ে বা পূর্ব থেকে পরিকল্পনা নিয়ে একাধিক ব্যক্তিও আক্রমণ করতে পারেন বা ক্ষতিগ্রস্ত পক্ষের কোনো ক্ষতি করতে পারেন। তাহলে এখানে আসামি পক্ষ এক বা একাধিক হতে পারেন। তাহলে আসামি পক্ষে কিন্তু থাকবে শুধু তার নিয়োগকৃত কোনো ব্যক্তি, যেমন হতে পারে কোনো অ্যাডভোকেট, তার পক্ষে লোক থাকবে, অন্য কোনো লোক কিন্তু আসামি পক্ষে কোনো লোক থাকবে না। যত লোক, এটা কিন্তু সংবিধান বা নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পক্ষের রাষ্ট্রের সংবিধানেই লেখা থাকবে যে ক্ষতিগ্রস্ত যে হবেন তার দায়িত্ব নেবেন সরকার। সরকার ক্ষতিগ্রস্ত পক্ষ, যিনি সংবাদদাতা অভিযোগকারী, যিনি ক্ষতিগ্রস্ত হবেন, তিনি যদি নিহত না হন তাহলে তিনিও একজন সাক্ষী। এই ক্ষতিগ্রস্ত পক্ষ, রাষ্ট্র, পিপি সবাই কিন্তু, থানা, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এক পক্ষে, বাদী পক্ষ। আর অপর পক্ষে থাকবে আসামি পক্ষ। আসামি পক্ষে কিন্তু কোনো কেউ থাকবে না, শুধু আসামি থাকবেন, তার নিয়োগকৃত, ব্যক্তিগত নিয়োগকৃত অ্যাডভোকেট বা লয়ার থাকতে পারেন। তাহলে তিনি, আসামি পক্ষ অনেক সময় প্রশ্ন করেন যে ভাই, বাদী পক্ষ তো মামলা করছিল, থানায় অভিযোগ করছিল, এখন বাদী পক্ষ তো তিনি এবং তার সাথে আরও 10 জন সাক্ষী আছে, এখন সব সাক্ষীরাই কিন্তু 10 জনের আসামির নাম আছে, তার সাথে আমার নাম আছে 5 নম্বরে, আমাকে তো তারা রাখবে না, আমার ভুলে আমার নাম চলে আসছে, বাদী পক্ষ এখন কোর্টে আসতে চায়, তারা এখন আমার বিরুদ্ধে অভিযোগ রাখবে না, তারা আমার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এখন যারা অভিযোগ করছে তারা 10 জন অভিযোগকারী, তার মধ্যে 9 জন সাক্ষী আমার পক্ষে, তারা আমার নাম কাটতে চায়। এখন আমি, মামলা হয়েছে কয়েকদিন আগে বা 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে, এখন তারা যদি কোর্টে আসে, আমি তো এখন অ্যারেস্ট হই নাই, আমি যদি জামিন চাই, আমি যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করি, আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিন চাই, তাহলে এই বাদী পক্ষরা আসবে, 2 জন, 5 জন বা 3 জন, তারা আসবে, এসে বলবে যে আমি এই ঘটনার ঘটাই নেই বা দায়ী না, আমি এই ঘটনার সময় ছিলাম না, তারা কিন্তু আমার পক্ষে, তারা আসলে কি আমাকে জামিন দিবে? এখন এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলির কারণে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা। অনেকেই, অনেক আসামি পড়ে, এলাকার শুভাকাঙ্ক্ষী বা বন্ধুবান্ধব, ছোটো ভাই ব্রাদার যারা আছে, তারাই কিন্তু প্রশ্ন করেন যে ভাই, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, এখন বাদী পক্ষ তো মামলা করার পর এখন তাদের যদি আমি আনতে চাই, তারা কিন্তু কোর্টে এসে আমার পক্ষে অনাপত্তি দিবে, আমি ঘটনা ঘটাই নেই সেটা তারা বলবে, তারা আমাকে জামিন দিতে তাদের কোনো আপত্তি নেই, তারা আমার নাম রাখতে চায় না। এখন এই প্রশ্নটা অনেকেই করেন, বিরক্তিকর প্রশ্ন। এখন যারা অভিযোগ করেন তারা তো বাদী না, ফৌজদারি অপরাধ তো রাষ্ট্রের ক্ষতি করা, এই জনগণের মালিক তো রাষ্ট্রের ক্ষতি করছে, আমার ভাই বোন বা আমাকে ক্ষতি করছে, বা আমার বোনকে ক্ষতি করছে, আমার বাবাকে ক্ষতি করছে, আমার বাবাকে আক্রমণ করছে, তাহলে আমার ভাই বোন, বাবা মায়ের মালিক কিন্তু বিচারক, বিচারক, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিচার বিভাগ, বিচারক এর মালিক। তাহলে আমার ভাই বোন, বাবা মা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি গিয়ে অভিযোগ করলাম, এখন এই ক্ষতিগ্রস্ত পক্ষের মালিক তো আমি না, ক্ষতিগ্রস্ত পক্ষের মালিক হয়েছে স্বাধীন বিচার বিভাগ, বিচারকগণ, এবং রাষ্ট্র তার দায়িত্ব নেয়, রাষ্ট্রে তার বিরুদ্ধে, আসামির বিরুদ্ধে অভিযোগ করবে, অভিযোগের দায়িত্ব নেবে, প্রমাণের দায়িত্ব নেব, বিচার করবে, সাক্ষী দেবে আসামির বিরুদ্ধে। তাহলে আমি শুধু অভিযোগকারী, আমার ভাই, বাবা মা, ভাই বোন, বিধায় আমি শুধু অভিযোগকারী, কিন্তু সংবাদদাতা, কিন্তু আমি তো এই জনগণের, এই ক্ষতিগ্রস্ত লোকের শুধু কোনো রক্তের কোনো ব্লাড বা ছেলে বা ভাই বোন, শুধু আমি কিন্তু এই ক্ষতিগ্রস্ত ব্যক্তির মালিক না, রাষ্ট্রীয় বৈধ আইনগত মালিক না। আইনগত মালিক হলো আমার বাবা, ঠিক আছে, আমার ভাই বোন কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমি কিন্তু তার রাষ্ট্রীয়ভাবে মালিক কিন্তু বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ এবং রাষ্ট্রপক্ষ। সেই ক্ষেত্রে এই মামলার বাদী হয়ে যায় রাষ্ট্র। এখন আমি গিয়ে অভিযোগ করলাম, অভিযোগ করে আমি আবার 1 সপ্তাহ বা 1 মাস পর আমি গিয়ে বললাম যে বিজ্ঞ আদালত বা থানাকে বললাম, আপনি ভুল বলতেছেন, আপনি আসামি পক্ষে যেই বলতেছেন যে আসামিরা এই অভিযোগ করছে, বিচারকের কাছে যে বলতেছেন আয়ুব সাহেব যে এই আসামিগণ এই অপরাধ করছে, আসলে এই অভিযোগটা আমার ছিল, কিন্তু এই অভিযোগের মিথ্যা ছিল, এবং এই যে এই ব্যক্তি মিস্টার রহিম যে আসামি, তার বিরুদ্ধে অভিযোগ নাই আমার, আমি যে অভিযোগটা করছিলাম এই অভিযোগটা ভুলে হয়ে গেছে, এই অভিযোগটা মিথ্যা। এখানে 10 জন আসামির মধ্যে এই মিস্টার রহিম আসছে, মিস্টার রহিমের বিরুদ্ধে যে অভিযোগটা করছিলাম, তার নামটা যে আসামি পক্ষের মধ্যে যে তার নামটা দিয়েছিলাম, 10 জন আসামির মধ্যে মিস্টার রহিমের নামটাও আমি দিয়েছিলাম, আসলে এটা ভুল ছিল, সেই ঘটনার কাছে ছিল না, তিনি আমার আত্মীয়, তিনি ভালো লোক। তাহলে রাষ্ট্রপক্ষকে পুলিশ প্রশাসন, থানার আয়ুব সাহেব আইসা
বিচারকের কাছে ওই আসামির বিরুদ্ধে অভিযোগ দিল, স্যার তাকে জামিন দিলে পলাতক হয়ে যাবে, তদন্ত করা যাবে না, তাকে জামিন দিয়ে না, তিনি দুষ্কৃতকারী। এই যে বাদীপক্ষ তিনি অভিযোগ করছিলেন, তিনি এই অভিযোগটা করছেন এবং সংবাদ দিয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার ভাই বা বাবা মা ভাই বোন কেউ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি অভিযোগটা করেছেন। সেই ভিত্তিতে আমরা তদন্ত করতেছি এবং মামলাটা নিয়েছি। থানার আয়ুষ সাহেব বলতেছেন যে আমি মামলাটা নিয়েছি, তদন্ত করতেছি, এই আসামিরা দোষী, তারা দুষ্কৃতকারী, তারা জামিন পেলে মামলার ক্ষতি হবে, তদন্ত করা যাবে না। কিন্তু অপর পাশে আরেক বক্সে দাঁড়ানো বাদী বলতেছে, স্যার আমি অভিযোগটা ভুল করেছিলাম, বাকি 9 জন আসামি দোষী, কিন্তু এই আসামিটা দোষী না, তার জামিন পেলে আমার আপত্তি নাই, তিনি অপরাধটি করে নাই। এই অভিযোগটা আমার একটু অসম্পূর্ণ ছিল বা একটু ভুল ছিল। তখন কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে গেল যে আপনি অভিযোগ করলেন, আপনি 1 মাস 15 দিন বা 1.5 মাস পর আইসা যখন আসামি অ্যারেস্ট হলো কিংবা আত্মসমর্পণ করলো, আসামি আদালতে হাজির হলো, সেখানে রাষ্ট্রপক্ষ আপনার দায়িত্ব নিল, রাষ্ট্র আপনার পক্ষ নিয়ে মামলার ঘটনা তদন্তের জন্য আসামি বিপক্ষে কথা বলতেছেন, সাক্ষী দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার পক্ষ নিয়ে রাষ্ট্র আসামি বিপক্ষে বলতেছেন। সেই ক্ষেত্রে আপনি বলতেছেন যে আমি যে অভিযোগটা করছিলাম অভিযোগটা মিথ্যা, অভিযোগটার মধ্যে কিছু অসম্পূর্ণ ছিল, একটু ভুল ছিল। এই মিস্টার রহিম আসলে আমার বাবাকে খুন করে নেই বা আমার এই ঘটনার সময় সে ছিল না বা আঘাত করে নেই, তিনি জানেন না। তাহলে এখানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল যে আপনার রাষ্ট্র কিন্তু আপনার পক্ষে, আপনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাষ্ট্র বলতেছে আসামি আপনার অভিযোগের ভিত্তিতেই রাষ্ট্র পুলিশ প্রশাসন আপনার অভিযোগের ভিত্তিতেই বলতেছে যে এই আসামি খুন করছে বা আঘাত করছে বা এই আসামি দুষ্কৃতকারী, কিন্তু আপনি অভিযোগকারী হয়ে সংবাদদাতা হয়ে আপনি বলতেছেন যে এর কোনো আপত্তি নেই, এর কোনো অভিযোগ নেই, এ ঘটনাস্থল ছিল না। তাহলে কিন্তু আপনি বাদী হয়ে অভিযোগকারী সংবাদদাতা হয়ে কিন্তু আপনিও কিন্তু জেলে যেতে পারেন, আপনাকেও কিন্তু আপনার অভিযোগের কোনো মূল্য থাকবে না, আপনার পুরো মামলাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এবং মামলাটা সমস্ত আসামি খালাস পেয়ে যাবে। কিন্তু আপনার কথার মধ্যেই কন্ট্রাডিকশন, স্ববিরোধী। আপনি অভিযোগ করে আসলেন, আবার 15 দিন পর আইসা বা 1-1.5 মাস পর আইসা বলতেছেন এই 9-10 জন আসামির মধ্যে একজন আসামি স্যার অনুপস্থিত ছিল, এই আসামি কোনো দোষ নেই, এই আসামি। তার মানে এই আপনার কথার মধ্যেই থাকবে অসম্পূর্ণ এবং গ্যাপ থাকবে এবং অস্পষ্ট থাকবে এবং ভেজাল থাকবে। সুতরাং তাহলে আপনাকে উল্টা বলবে যে আপনি কেন অভিযোগ করছেন, আপনার অভিযোগের মধ্যে ঝামেলা আছে, আপনিই প্রতারক এবং আপনিই কিন্তু দোষী, আপনি কেন ভুল মিথ্যা অভিযোগ করছেন। তাহলে এটা একটা হাস্যকর এবং বেআইনি। তাহলে আপনি অভিযোগকারী সংবাদদাতা, আপনার দায়িত্ব নেবে রাষ্ট্র কিন্তু বাদী। আপনি কিন্তু গিয়ে মামলা করে কয়েকদিন পরেই আবার গিয়ে বলতে পারবেন না যে এই অভিযোগটা মিথ্যা কিংবা আমার জামিন পেলে আমার আপত্তি নেই, যেহেতু একটা ফৌজদারি মামলা, ফৌজদারি অপরাধ এবং জিআর মামলা, থানায় মামলাটা হয়েছে। এখানে পুলিশ প্রশাসন তদন্ত করবেন এই মামলা, রাষ্ট্র যেটাকে পুলিশ প্রশাসন, থানা পুলিশ, রাষ্ট্রপক্ষ যেটাকে বলা হয়। তাহলে আপনি কিন্তু শুধু সংবাদ দিবেন এবং অভিযোগ করবেন, এই অভিযোগকারী এজাহারকারী হিসেবে আপনার দায়িত্ব শেষ। আপনাকে কিন্তু এই মামলার হ্যাঁ না কোনো কিছু কিন্তু অধিকার আর নেই। আপনার দায়িত্ব কিন্তু সাংবিধানিকভাবেই, সংবিধানেই লেখা আছে যে আপনার দায়িত্ব নিবে রাষ্ট্রের বিচার করবে, আপনাকে শুধু সাক্ষীর সময় ডাকবে। এখন আপনি সংবাদদাতা, অভিযোগকারী, এজাহারকারী হিসেবে সাক্ষীর সময় আপনাকে ডাকবে, তখন আপনার একটা ভূমিকা আছে। আপনি যে অভিযোগকারী হয়ে এই আসামিদের বিরুদ্ধে মামলা করছেন, আসামিদের খালাস দিবেন, আসামির বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, সেটাও কিন্তু আপনার একটা আইনগতভাবেই বলতে হবে। আইনগতভাবেই একটা নির্দিষ্ট সময়ে, আইনের একটা নির্দিষ্ট সময় আছে, কোর্টের একটা নির্দিষ্ট তারিখ আছে, সেই তারিখগুলোতে আপনাকে ডাকবে। যেমন সাক্ষীর সময় আপনাকে ডাকবে যে আপনি যে অভিযোগটা করছিলেন, এখন অভিযোগটা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তদন্ত কমপ্লিট হয়েছে, এখন আদালতের কাছে সমস্ত কাগজপত্র আছে, আদালত সাক্ষী চাচ্ছে যে মৌখিক সাক্ষী দিয়ে এই কাগজপত্রগুলি প্রমাণ করবেন, ডকুমেন্টে যা যা লেখা আছে, যা যা তদন্ত করে পাওয়া গেছে, সেটা আপনি মৌখিকভাবে সাক্ষী দিয়ে এখন এসে প্রমাণ করবেন, সাক্ষী দিয়ে যান। তখন আপনি এই অভিযোগকারী সংবাদদাতা, এজাহারকারী হিসেবে আপনি যে এজাহারটা করছিলেন, অভিযোগটা করছিলেন, আপনার সাক্ষী সম্বলিত সবাইকে নিয়ে আপনি যা সাক্ষীর সময় বলতে পারেন যে স্যার আসামি স্যার সবারই দেখছি, ওনাকে দেখি নেই, বা এই 5 জনকে দেখছি, এই 2 জনকে আসলে স্পষ্ট আমি দেখি নেই স্যার, কিন্তু এদেরকে আমি চিনি না এবং ঘটনাস্থলে দেখি নেই। এরকম একটা কথা বললেই, একটা সন্দেহ সৃষ্টি করলেই কিন্তু মামলার আসামি যেই কজনের অস্পষ্ট সৃষ্টি করবেন তারা কিন্তু অনায়াসেই খালাস হয়ে যাবে। কিন্তু আপনি যখন তখন আজকে মামলা করবেন, 1 মাস 1.5 মাস বা 2 মাস পরেই আবার আপনি মামলা নতুন অবস্থায়, তদন্ত হয় না, কিচ্ছু হয় না, আপনি গিয়ে বললেন যে আসামি স্যার জামিন দেন, আসামি জামিন দিলে আপত্তি নেই, আমার অভিযোগটা ভুল ছিল, আসামি স্যার ঘটনাস্থলে ছিল না, তাহলে কিন্তু মামলাও শেষ এবং উল্টা আপনি মামলায় পড়বেন।
যে আপনি অভিযোগটা কেন করছেন, রাষ্ট্রের সময় নষ্ট করছেন, টাকা নষ্ট করছেন এবং আপনি ভুল অভিযোগ দিয়েছেন এবং মিথ্যা অভিযোগ দিয়েছেন, আপনি কেন এই প্রতারণা করলেন এবং আপনি রাষ্ট্রের ক্ষতি করছে এই দুষ্কৃতিকারী। হ্যাঁ, এই ব্যক্তির মালিক হলো রাষ্ট্র, স্বাধীন বিচার বিভাগ, বিচারকের মালিক রাষ্ট্র, এই ব্যক্তির মালিক, ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, জনমানুষের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র, এবং রাষ্ট্র আপনি রাষ্ট্রের মানুষকে ক্ষতি করছে আসামিগণ, সে আসামিকে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন, আপনি সাক্ষী দিচ্ছেন আসামির পক্ষে। তাহলে আপনি কেন মামলা করলেন? তাহলে কিন্তু মামলা করার কয়েকদিন পরেই বা সাথে সাথে কিন্তু আপনি মামলা নিজে করলেন, অভিযোগ করলেন, এখন আবার আপনি কিন্তু কোর্টে এসে বলতে পারবেন না যে জামিন পেলে আপত্তি নেই। কিন্তু সেটা বলা যাবে ব্যক্তি টু ব্যক্তির যে অধিকার, সিআর মামলার ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে, যে আপনার অধিকার শুধু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি টাকা পাবেন, বাড়িঘর পাবেন, বা সম্পত্তি, অ্যাসেট, স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনার অ্যাসেটগুলো অন্যের অধিকারে আছে, অন্যের দখলে আছে, সেটা শুধু ব্যক্তি টু ব্যক্তি। দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি মামলা করে আবার 2 দিন পর বলতে পারবেন, স্যার উনি যদি জামিন পায়, ওনার কাছে আমি 10 লক্ষ টাকা পাবো, আমি সেই টাকা পেয়ে গেছি বা মীমাংসা হয়ে গেছি, বা আমার কোনো আর আপত্তি নাই। শুধু ব্যক্তির অধিকার, এখানে রাষ্ট্রের অধিকার আসবে না, সরাসরি প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কোনো অধিকার আসবে না। তাই সেক্ষেত্রে ব্যক্তি টু ব্যক্তি যে অধিকারের যে প্রশ্নগুলি আসবে, সত্যের অধিকারের যেই ভিত্তিতে যে মামলা হবে, দেওয়ানি মামলার ক্ষেত্রে শুধু চাওয়া পাওয়া অধিকারের বিষয়টা থাকে, অ্যাসেটের বিষয়টা থাকে, এখানে কোনো শাস্তি কামনা করা হয় না, এখানে রাষ্ট্রের কোনো জনগণের ক্ষতি করা হয় না। ব্যক্তির অধিকার ব্যক্তির কাছে আটক থাকে বা দখলে থাকে, সেই দখলকৃত স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো যদি সে পেয়ে যায় বা আপোষ মীমাংসা হয়ে যায়, তাহলে বিচারকের কাছে গিয়ে বলতে পারে দেওয়ানি মামলার ক্ষেত্রে যে আমি যে অভিযোগটা করছিলাম, আর্জি করছিলাম, দেওয়ানি মামলা করছিলাম, যে অধিকারের বিষয় সেটা আমি পেয়ে গেছি বা আপোষ মীমাংসা হয়ে গেছি, বা আমার কোনো আপত্তি নেই, আমি না সে জামিন পাইলে আমার কোনো আপত্তি নেই, এই মামলাটা আমি প্রত্যাহার করে নিতে চাই। তাহলে কিন্তু আপনি দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি এই প্রত্যাহার করে নিতে পারবেন, আপনার অধিকারের বিষয়ে আপনার কোনো আপত্তি নেই, আপনি সে জামিন পেলেও আপত্তি নেই, মামলাটা খালাস চান বা আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনার কোনো আপত্তি নেই। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব যে আপনি আপনার শুধু আপনার অ্যাসেট, স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে এখানে কিন্তু জনগণের ক্ষতি করা হয় নাই, জনগণের শরীরের উপর আঘাত দেওয়া হয় নাই, জানের উপর আঘাত দেওয়া হয়, শুধু আপনার অ্যাসেট সম্পত্তি এখানে অন্যের অধিকারে ছিল, দখলে ছিল, সেই ক্ষেত্রে আপনি এসে দেওয়ানি মামলা করছেন। সেই ক্ষেত্রে যদি এই মামলার কোনো মামলা করা হয়, সেই ক্ষেত্রে যদি আপনি কয়েকদিন পর এসেই বলেন, স্যার এই অধিকারটা আমার আপোষ মীমাংসা হয়ে গেছে, আমার আর কোনো আপত্তি নেই, তাকে যে আটক আদেশ দিয়েছিলেন সেই ক্ষেত্রে সেইটাও আমি কোনো আপত্তি নেই, তাকে জামিন দিলে, এবং এই অভিযোগটাও আমি প্রত্যাহার করে নিতে চাই, এই আর্জি যে দেওয়ানি মামলার যেই অভিযোগ সেটাও আমি প্রত্যাহার করে নিতে চাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কথা আদালত শুনবে, যেহেতু এটা দেওয়ানি মামলা, এটা চাওয়া পাওয়া, অ্যাসেট দখল, সত্ত্ব চাওয়া পাওয়া, স্থাবর অস্থাবর সম্পত্তির চাওয়া পাওয়া, যে আমার সম্পত্তি, আমার ওই জিনিসটা পাইলেই আমার হয়ে গেল, বা আমি আপোষ মীমাংসা হয়ে গেছি, আমার আর কিছু চাওয়া পাওয়া নাই, এখানে ক্ষোভ নাই, রাগ নাই, যে আমি যেটা তার দখলে ছিল সেটা আমি পেয়ে গেছি, কিংবা অন্য একটা কিছুর বিনিময়ে আমি এটা ছেড়ে দিয়েছি, আপোষ মীমাংসা হয়ে গেছি, মাফ করে দিয়েছি, সেটা কিন্তু আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি প্রত্যাহার করে নিতে পারবেন, সাথে সাথেই আপনার কোনো অনাপত্তি দিয়ে মামলা প্রত্যাহার কিংবা জামিন পেলে আপনার কোনো আপত্তি নেই। সেটা কিন্তু আদালত, স্বাধীন বিচার বিভাগ, বিজ্ঞ আদালত, বিচারক সাহেব কিন্তু সেটা আপনার যে অনাপত্তি বা আপনার যে কথা, যে আসামি বা বিবাদীগণ খালাস পেলে আপনার আপত্তি নেই, সেটা কিন্তু বিজ্ঞ আদালত মেনে নেবেন। কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, যে মামলা করি সাথে সাথে আবার বলবেন এই অভিযোগটা মিথ্যা, বা সে আমার শারীরিকভাবে কোনো ক্ষতি করে নাই বা আহত নিহত জখম করে নাই, এরকম বিজ্ঞ আদালত কিন্তু এটা মেনে নেবেন না। ফৌজদারি আদালতের ক্ষেত্রে এরকম কিন্তু মামলা করি সাথে সাথে আবার মামলা উঠে নেওয়া যায় না, এটা রাষ্ট্র একটা পক্ষ হয়ে যায়। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে ব্যক্তির অধিকার ব্যক্তির কাছে, যে সে আমার 10 লক্ষ টাকা আমি তার কাছে পাই, আমার এই টাকার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, আমি টাকা পেয়ে গেছি বা অন্য একটা কিছুর বিনিময়ে, বা আমি মাফ করে দিয়েছি, বা আমরা আপোষ মীমাংসা হয়ে গেছি। দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু সেটা বিজ্ঞ আদালত মেনে নেবেন এবং মামলা প্রত্যাহার করে নিতে পারবেন, মামলা খালাস সাথে সাথে মামলা উঠিয়ে নিতে পারবেন, এবং আসামি জামিন পেলেও আপনার আপত্তি নেই, সেটাও কিন্তু বিজ্ঞ আদালত মেনে নেবেন এবং মামলা ওখানেই কিন্তু শেষ করা যাবে। কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় না, কারণ সরাসরি মানুষের শারীরিকভাবে কোনো আক্রমণ হলে সেটা কিন্তু বাদী হয়ে যায় রাষ্ট্রপক্ষ, সরকার। তো আপনারা বুঝতে পারলেন যে ফৌজদারি মামলার উৎপত্তি কীভাবে হয়, ফৌজদারি অপরাধের একটা আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্ব কী, ফৌজদারি মামলার উৎপত্তি কীভাবে হয়, ফৌজদারি অপরাধ কীভাবে হয়, ফৌজদারি মামলার অভিযোগকারী চাওয়া পাওয়া অধিকার কী থাকে, অভিযোগকারী সংবাদদাতা এজাহারকারী কে এবং কীভাবে এজাহারটা তৈরি হয়, আসামি পক্ষের চাওয়া কী, আসামি পক্ষে কে কে থাকে,
আসামি পক্ষ কাকে বলা হয় সেটাও বুঝলেন, রাষ্ট্রপক্ষের দায়িত্ব কী এবং বিচারকের দায়িত্ব কী, বিচারককে কী, সবই আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকের বিষয় এখানেই শেষ। আল্লাহ হাফেজ।